প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি আমি নজরুল কবির। দর্শক, প্রতিদিন আমরা যেমনটি বলে থাকি যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন বিষয় নিয়েই আলোচনা করে থাকি। গত প্রায় এক সপ্তাহ চেয়েও বেশি সময় ধরে একটি বিষয় ভীষণভাবে আলোচিত রয়েছে, আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো। তবে শুরুতেই জানিয়ে দিই আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম। আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা বিশ্লেষণ। কিসের ক্রিয়া, কিসের প্রতিক্রিয়া? নিশ্চয়ই সেই প্রশ্ন আপনাদের মনেও যাচ্ছে। আসলে গত সপ্তাহখানেকের চেয়েও বেশি সময় আগে কাতার ভিত্তিক সংবাদ টেলিভিশন আল জাজিরা বাংলাদেশকে নিয়ে একটি প্রতিবেদন করে এবং সেখানে সেনাবাহিনী প্রধান ও তার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। সেই প্রতিবেদন নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণ চলছে। যখন এই প্রতিবেদনটি প্রচার হয় তখন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশের বাইরে ছিলেন, তিনি রাষ্ট্রীয় সফরেই দেশের বাইরে ছিলেন। জেনারেল আজিজ আহমেদ দেশে ফিরে গতকাল সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন, তার প্রতিক্রিয়া জানিয়েছেন সেই প্রতিবেদন নিয়ে এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়েও যেসব প্রশ্ন উঠেছে সেসব প্রশ্নের জবাবও দিয়েছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তার পরিবারের পক্ষ থেকেও আলাদাভাবে সেখানে তারা সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য প্রচার করবেন। সেই সব বিষয় নিয়ে আজ আলোচনা করার জন্য আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছেন বিচারপতি এইচ.এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি আপিল বিভাগ, এবং রয়েছেন মেজর জেনারেল এ.কে. মোহাম্মদ আলী শিকদার, অবসরপ্রাপ্ত নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। শুরুতেই আনিস ভাই, একটু মানিক ভাইয়ের, যেহেতু আজকে আমরা দেখেছি যে উচ্চ আদালতও আজকে একটি সুমোটো রুল জারি করেছে এবং একই সঙ্গে আবার একটি রিট পিটিশন করা হয়েছে, সেই রিট পিটিশনের জবাবে কিছু মন্তব্য করেছেন। সেখানে তারা বলেছেন যে আল জাজিরার এই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, বিশেষ করে ইউটিউব, টুইটার, ফেসবুক সহ অন্যান্য সমস্ত মাধ্যম থেকে সরিয়ে ফেলার জন্য, এবং বিটিআরসি জানিয়েছে তারা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছে এবং খুব শীঘ্রই এটি সরিয়ে ফেলা হবে। বিচারপতি মানিক, আপনার কাছে সরাসরি দুটো বিষয় জানতে চাচ্ছি। একটি হচ্ছে যে এই ঘটনা প্রবাহ নিয়ে যে প্রতিবেদনটি প্রচার হয়েছে এবং সেইটাই আসলে কতখানি প্রচার কতখানি অপপ্রচার সে নিয়ে ইতিমধ্যেই কথা আছে, সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে, আইএসপিআরের পক্ষ থেকে সেনা সদরের বক্তব্য প্রচার করা হয়েছে, সর্বশেষ সেনাপ্রধান নিজে মন্তব্য করেছেন। আপনার বিশ্লেষণটি শুনব এবং উচ্চ আদালত আজকে যে আদেশটি দিয়েছে এই আদেশটি দেওয়ার এখতিয়ার উচ্চ আদালতের আছে কিনা, এটি অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত তৈরি করে কিনা? দেখুন, আমি প্রতিবেদন শব্দটি ব্যবহার করতে একেবারে নারাজ। এটি মাত্রও প্রতিবেদন ছিল না, কারণ প্রতিবেদন হয় তখনই যখন বস্তুনিষ্ঠ কোনো কিছু বলা হয়। আমি বলবো এটি ছিল একটি রূপকথার কাহিনী। আমাদের সেই জেমস বন্ড 007 যেমন রূপকথার কাহিনী, রূপবান কন্যার কাহিনী যেমন রূপকথার কাহিনী, তেমনি কাটপিস কতগুলো ঘটনা, কতগুলো কথা সেখানে সংযোগ করে তারপরে এটি প্রচার করা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। বাংলাদেশের সরকার, যা এখন যে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় রয়েছে, সেই সরকারকে ফাঁদে ফেলার জন্য এটি করা হয়েছে। এটি একটি বিরাট ষড়যন্ত্রের অংশ, বই আর কিছু না। এবং এতে যারা মূল প্লেয়ার রয়েছে, যেমন ডেভিড বার্গম্যান এবং সামি, তাদের সম্পর্কে আমাদের কারোরই কিন্তু অজানা কিছু নেই। ডেভিড বার্গম্যান ডক্টর কামাল হোসেন সাহেবের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী। এখানে যখন ছিল বাংলাদেশে, তখন সে কি ধরনের করেছে সেটা আমাদের সকলেরই জানা। তখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছিল এবং সে বাংলাদেশে এসে কিছু সময়ের মধ্যেই বিএনপি জামাতের ট্র্যাপে পা দিয়ে দিল। অবভিয়াসলি পয়সার বিনিময়ে এটা হয়েছে, এমনিতে এটা হয়নি। এবং তখন থেকে সে শুরু করলো এই যুদ্ধাপরাধী মামলার বিরুদ্ধে দেশে এবং বিদেশে লেখালেখি। তাকে কিন্তু আমাদের যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল বেশ কয়েকবার তলব করেছে, তাকে সাজা দিয়েছে। এমনকি আমার আদালতে যখন কাদের মোল্লার অ্যাপিলেট ডিভিশনে যখন কাদের মোল্লার বিচার চলছিল, আমিও সেই আদালতে 4 জন বিচারপতির একজন ছিলাম আপিল শুনানিতে। তখন সেই আপিল বিভাগের আদালতে গন্ডগোল করার চেষ্টা করলে আমি তাকে আদালত থেকে বের করে দিয়েছিলাম। এবং
তারপরেও কিন্তু তার সেই অপকর্ম থামেনি। এরপরে যখন তার ভিসা শেষ হলো, সে চলে যেতে বাধ্য হলো বিলেতে। সেখানে যে পেল বেশ বড় ধরনের কয়েকজন ষড়যন্ত্রকারী, যাদের মধ্যে ছিল 2জন রিটায়ার্ড সামরিক কর্মকর্তা, ছিল কয়েকজন সাংবাদিক যারা দেশ থেকে পালিয়েছে, যারা ষড়যন্ত্রকারী, তাদের এবং জামাতের প্রাক্তন একজন উচ্চ শীর্ষ নেতা ব্যারিস্টার রাজ্জাক, এদের সবার সাথে মিলে তখন সেই ষড়যন্ত্র চালিয়ে গেল। এবং আমরা এই অনুষ্ঠানটি দেখার পরে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই অনুষ্ঠানটি আপনার বেশ কয়েক বছরের সৃষ্টি, এটি কিন্তু একদিন বা দুদিনের নয়, এবং এতে প্রচুর টাকা খরচ করা হয়েছে। এবং আমরা আল জাজিরা বলেছি যে 2 বছর তারা এই বিষয়ে গবেষণা করেছে। গবেষণা না, তারা 2 বছর কাটপিস ষড়যন্ত্র করেছে। আমি গবেষণা মোটেও বলবো না, এটি ষড়যন্ত্রের একটি। এবং এই ডেভিড বার্গম্যানের ষড়যন্ত্র কিন্তু আজকে নতুন নয়। সে কিন্তু 1986 সনে ভারতীয় যখন আপনার ওই ভোপাল গ্যাস নিয়ে গ্যাস বিস্ফোরণ হয়েছিল, তখন সে ষড়যন্ত্র করেছিল এবং ভারত সরকার তাকে প্রসিকিউট করেছিল, তার সাজাও কিন্তু হয়েছে। তার এই ইতিহাস কিন্তু নতুন কিছু নয়, সে পয়সায় বিক্রি হওয়া তার পুরনো স্বভাব। আর আল জাজিরা সম্পর্কে কিছু বলতে হয়। আল জাজিরা কিন্তু মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ। তার মধ্যে রয়েছে সৌদি আরব, রয়েছে মিশর, রয়েছে বাহরাইন দেশ, রয়েছে আপনার আমিরাত। তার কারণ আল জাজিরা যে মিথ্যাচার করে থাকে সেটি সারা সমস্ত মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর অন্য অনেক দেশেই কিন্তু একটি অ্যাডমিটেড ফ্যাক্ট, একটি স্বীকৃত ঘটনা যে আল জাজিরা মিথ্যাচার করে থাকে। এবং আল জাজিরা হচ্ছে চরম ইসলামী দল মুসলিম ব্রাদারহুড, যাদের নীতি হচ্ছে আপনার সেই জঙ্গিবাদ রপ্তানি করা। সেই মুসলিম ব্রাদারহুডেরই সাথে পুরোপুরিভাবে সম্পৃক্ত আল জাজিরা। আপনারা সবাই জানেন যে কিছু সময় আগে মিশর কিন্তু মুসলিম ব্রাদারহুডের এক নেতাকে ফাঁসি দিয়েছিল। শুধু তাই নয়, মিশর আল জাজিরার বেশ কয়েকজন সাংবাদিককে জেলেও দিয়েছে কিন্তু একই অপরাধে। এবং যখন কাতার সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল, তখন সৌদি আরব 13টি শর্ত দিয়েছে। সেই 13টি শর্তের একটি হচ্ছে যে আল জাজিরাকে বন্ধ করতে হবে। ভারতে কিন্তু আল জাজিরা বন্ধ, অনেক দেশেই আল জাজিরা বন্ধ। তাদের মিথ্যাচার এবং তাদের যে স্পেসিফিক আইডিওলজি রয়েছে আপনার জঙ্গিবাদ রপ্তানি করা, সেই কারণে। এবং সম্প্রতি সৌদি গ্যাজেট নামে ওই দেশের একটি খুব নামি দামি গণমাধ্যম, সেখানে কিন্তু এই আপনার ইসের কথা বলা হয়েছে, মুসলিম ব্রাদারহুডের কথা বলা হয়েছে, যে এরা শুধু মধ্যপ্রাচ্যে নয়, সমস্ত পৃথিবীতে, এমনকি ফার ইস্টে পর্যন্ত তাদের জঙ্গিবাদ রপ্তানির প্রচেষ্টা লিপ্ত। আমি যে জায়গাটি আসলে জানতে চাচ্ছিলাম যে আজকে উচ্চ আদালত যে নির্দেশনাটি দিলেন কন্টেন্টটি সরিয়ে ফেলার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে, সেই জায়গাতে তবে লক্ষণীয় যে সেখানে কিন্তু আল জাজিরা বন্ধের কোনো নির্দেশ আদালত থেকে আসেনি। আমার প্রশ্নটি হচ্ছে যে এই ধরনের কন্টেন্ট সরিয়ে ফেলে কি পাবলিক পারসেপশনকে আরো নেতিবাচক জায়গায় নিয়ে যাওয়া হলো কিনা? শোনেন, পাবলিক কিন্তু আল জাজিরা যে পুরোপুরি মিথ্যাচার করে গেছে, আমি মনে করি এখানে আনিস ভাইও রয়েছেন, মোহাম্মদ আলী শিকদার ভাইও রয়েছেন, তারা আমার সাথে একমত হবেন যে 80% মানুষ কিন্তু ভাবছে, মানে নিশ্চিত যে আল জাজিরার পুরো অনুষ্ঠানটি মিথ্যা ভিত্তিক, মিথ্যাচারে ভরপুর। এর মধ্যে কারণ এটা দেখলেই বোঝা যায় যে এটি মিথ্যাচারে পরিপূর্ণ একটি অনুষ্ঠান। এবং 2জন স্বামী এবং বার্গম্যানের ইতিহাস দেখলে সবাই জানে এটা। আর দ্বিতীয়ত, আপনি তথ্য প্রচারের ব্যাপারে, আদান প্রদানের ব্যাপারে যে কথাটি বলেছেন, দেখুন আমি একটি উদাহরণ দিচ্ছি যে ইংল্যান্ড হচ্ছে গণতন্ত্রের কি বলে জন্মভূমি বলা হয়, এবং আপনার ইসের ভাব এবং মত প্রকাশের স্বাধীনতা ইংল্যান্ড হচ্ছে ওয়ান অফ দি টপ কান্ট্রিজ, তাই না? সেখানেও কিন্তু বেশ কয়েক বছর আগে, আমি তখন ইংল্যান্ডে প্রবাসী ছিলাম, আপনার MI5 ওদের একটি সংস্থা আছে, সেই সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা উনি অবসরে যাওয়ার পরে উনি একটি বই লিখেছিলেন, বইটির নাম স্পাই ক্যাচার। সেই স্পাই ক্যাচার লেখার পরে ব্রিটিশ গভর্নমেন্ট আদালতে গেল এই বইটি ইনজাংশন দিয়ে বন্ধ করার জন্য, এবং তাদের যুক্তি ছিল এই বই যদি প্রকাশ করা হয় তাহলে ইংল্যান্ডের কি বলে
নিরাপত্তা বিঘ্নিত হবে। আর ওই তাহলে সেই ক্ষেত্রে একটি যেটি আপনি বলছেন যে যেটি একটি অপপ্রচার, যেটি একটি মিথ্যা রিপোর্ট, সেই মিথ্যাচারের রিপোর্টটিকে সরানোর এমন কি দায় পড়লো? তাহলে না, দায় পড়লো এই জন্য যাতে জনগণ বিভ্রান্ত না হয়, কারণ এটি তো জনগণকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এতে সামরিক বাহিনীতে উস্কানি দেওয়ার প্রবণতা রয়েছে এবং সেটি বন্ধ করা একেবারে, আমি যদি আজকে বিচারক থাকতাম আমি একই কাজ করতাম, সুমোটো রুল ইস্যু করে এটি বন্ধ করে দিতাম। কারণ জনগণকে যেন বিভ্রান্ত, যেটা আমি বলেছিলাম, স্পাইকাজার কিন্তু ইংল্যান্ডের সর্বোচ্চ আদালত হাউস অফ লর্ডস পর্যন্ত গেছিল এবং হাউস অফ লর্ডস মেনে নিয়েছে যে এটি বাক স্বাধীনতার মধ্যে পড়ে না, কারণ এটি যদি প্রচারিত হয় তাহলে ইংল্যান্ডের নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং হাউস অফ লর্ডস সেই সর্বোচ্চ আদালত এটি ইনজাংশন দিয়ে বন্ধ করে দিয়েছিল। জি, ধন্যবাদ জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক। আমি একটু শেষ করছি, আবার আসবো আপনার মানিক ভাই, আপনার কাছে আবার আসবো। এটা আমি শেষ করি। এই ধরনের কোনো প্রচারণা কিন্তু বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। জি, ধন্যবাদ। শামসুদ্দিন চৌধুরী মানিকের বক্তব্য শুনছিলাম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে যে জায়গাটায় বলছিলেন যে প্রতিবেদনের মধ্যে একটু উস্কানি আছে, যে এটা সেনাবাহিনীর ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে জেনারেল আজিজ কিন্তু স্পষ্টতই বললেন যে চেইন অফ কমান্ড সমস্ত কিছু সঠিক আছে, একটু আঁচ আনতে পারেনি এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রেখেই বাংলাদেশ সেনাবাহিনী তার কাজ করে যাচ্ছে, তার চেইন অফ কমান্ড কাজ করে যাচ্ছে। জেনারেল শিকদার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার পরে আজকে উচ্চ আদালত বিকালের দিকে যে আদেশটি দিলেন, যদি একটি মিথ্যা সংবাদই হয় তাহলে সেই মিথ্যা সংবাদের ক্ষেত্রে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরিয়ে দিয়ে কী লাভ হচ্ছে? বরং এটা থাকলে তো যে আল জাজিরা যে মিথ্যাচার করে সেটা আরও অনেক বেশি মানুষ জানতে পারতো, বুঝতে পারতো। আপনি যে কথা বলেছেন সেখানেও যুক্তি আছে এবং মাননীয় আদালত যেটা বলেছেন সেখানেও কিন্তু যুক্তি আছে। এখন কোনটা গ্রহণ ধরেন আপনি করবেন আর কোনটা গ্রহণ আমি করব সেটা কিন্তু একেবারে ব্যক্তিগত বিষয়। তো সুতরাং বাংলাদেশের যদি আপনি যে আমাদের যে জনসংখ্যা বা মানুষের যে দৃষ্টিভঙ্গির যে মানচিত্রটা আপনি দেখেন, তাহলে আপনি অবশ্যই বলতে হবে যে বাংলাদেশের রাজনৈতিকভাবে কিন্তু একটি পক্ষ রয়েছে যারা সবসময় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক যে দেশ, যে রাষ্ট্র, যেটা ৭২-এর সংবিধানের মধ্যে চিত্রিত, যেটা বঙ্গবন্ধু করেছিলেন, তার বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছেন। প্রকারান্তরে এটা রাষ্ট্রের বিরুদ্ধেই অবস্থান, জাতীয় সঙ্গতভাবে আইনগতভাবে তারা রাজনীতি করছেন। সুতরাং তাদের সংখ্যা কিন্তু কম নয়। সুতরাং এখন এই বিষয়টি কে কিভাবে ব্যাখ্যা করবে সেটি বলা মুশকিল। সুতরাং বাংলাদেশের ১৭ কোটি মানুষ, সুতরাং এটি যদি অবাধ প্রবাহে বাংলাদেশে থাকে তাহলে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারেন, এক একভাবে দেখতে পারেন, মানুষ বিভ্রান্তিতে পড়তেও পারে এবং এটি ব্যবহার করে মানুষকে আরো বিভ্রান্তির চেষ্টা চলতে পারে। এবং আমাদের সব মানুষের সব রকম উপলব্ধি ক্ষমতা তো একরকম নয়, এটাও বুঝতে হবে। সুতরাং মানুষ বুঝবেন, যেহেতু এটি রাষ্ট্রের নিরাপত্তার যে জায়গাটি সেইটাকে উদ্দেশ্য করেই, লক্ষ্য করেই সেটি বিঘ্নিত করবার জন্যই করা হয়েছে। সুতরাং এটা সরিয়ে ফেলার এক যুক্তি অবশ্যই আছে। তাহলে জেনারেল শিকদার, এই জায়গাতে আপনার কাছে একটু আমার কৌতূহল হলো জানার জন্য যে আদালত যদিও এই আল জাজিরার প্রচার বাংলাদেশে সম্প্রচার বন্ধ ঘোষণা করেনি, বিচারপতি মানিক যেটি বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ শুরু করে আরও বেশ কয়েকটি দেশে কিন্তু আল জাজিরার এই ধরনের ঘটনা প্রবাহের কারণে সম্প্রচার বন্ধ রয়েছে। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? আপনি দীর্ঘদিন সেনাবাহিনীতে ছিলেন এবং আপনি এই ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষক, আপনি আল জাজিরার কার্যক্রমের, আপনার কি মনে হয়? এইটা কি আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বহাল রাখাটা কি আপনি সঠিক মনে করেন কিনা? যদি এই ধরনের কার্যক্রমই অব্যাহত থাকে, কন্টেন্ট সরিয়ে ফেলা হচ্ছে যে কারণে, সেই ধরনের ঘটনা প্রবাহ যদি আবারও ঘটে, তো তাহলে আমরা তো দেখেছি অতীতে আরও কয়েকবারও তো এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তারা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। না, এটি একদিক দিয়ে তো
একটি মত অবশ্যই মানুষের জনমত আছে যেটা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, কারণ এটা বাংলাদেশের বিরুদ্ধে একেবারে ওতপ্রোতভাবে লেগে আছে বহুদিন থেকে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা এখন যে যুগে বাস করছি, সাইবার স্পেসের যুগ। আপনি শুধুমাত্র একটি জায়গা বন্ধ করে দিয়ে যে মানুষ যে এটা আর দেখতে পারবেন না সেটা কিন্তু না, বহু পন্থা বহু পথ আছে মানুষরা দেখতে পারবে। অনেক সময় এটাও হয় যে আপনি ওই যে বলা হয়, আমরা বাংলাতে বলি যে পাত্রটি ঢেকে রাখা হয় সেটার প্রতি মানুষের আগ্রহটা প্রচন্ডভাবে বেড়ে যায়। সে কারণেই প্রস্তুতি করা, যে কন্টেন্ট সরিয়ে ফেলে আগ্রহ আরো বাড়িয়ে দেওয়া হলো কিনা না, সেটা কিন্তু আছে, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। কিন্তু আমাদের তো নিজেদের জায়গাটি বিবেচনা করতে হবে। আমাদের যেটা এটা মোকাবেলা করা দরকার ছিল আমাদের জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে, সবচেয়ে মিডিয়ার একটা জায়গা, সেই জায়গা থেকে যেভাবে ন্যারেটিভ যাওয়া দরকার, কাউন্টার ন্যারেটিভ যাওয়া দরকার, সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয়েছে, আপনারা কিছু মনে করেন না সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত দুর্বল। আমরা বাংলাদেশে কিন্তু এখন সমৃদ্ধশালী দেশই বলতে পারি। 50 বছরের মাথায় এসে আমরা একটা ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল কিন্তু হলো না। আমাদের কিন্তু টাকা পয়সা কম নাই। এই গত 10 বছরে বাংলাদেশে বহু লোক মানে সামান্য টাকা পয়সার মালিক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু একটা টেলিভিশন চ্যানেল করার জন্য রাষ্ট্রের প্রতি দায়িত্ব নিয়ে ভূমিকা রাখার জন্য একটা টেলিভিশন চ্যানেল কেউ করলেন না। 8,000-10,000 কোটি টাকা যদি খরচ হয় আজকে যেমন একটা টেলিভিশন করা যায়, বহু লোকে এটা করার সক্ষমতা আছে, করেন নেই। রাষ্ট্রের পক্ষ থেকেও সেই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা দেখিনি। সুতরাং এই দুর্বলতা কিন্তু আমাদের রয়েছে। বাংলাদেশ টেলিভিশনের ইংরেজি একটি বুলেটিন আছে মাত্র, বাংলাদেশ টেলিভিশনও তো সেরকম উদ্যোগ গ্রহণ করেনি। না, বাংলাদেশ টেলিভিশন তো নাই, এবং বাংলাদেশ টেলিভিশনের গ্রহণযোগ্যতা নিয়ে বহুবিধ কথা আছে অন্য কারণে, সেটা যাক। কিন্তু আপনার যে বেসরকারি খাতে যেটা আছে সেই জায়গায় তো কি আছে, আপনি একটা ইংলিশ চ্যানেল নাই, একটা ইন্টারন্যাশনাল চ্যানেল নাই যেটি বিদেশের মানুষ দেখবেন। সুতরাং আপনি এটাকে মোকাবেলা করবেন, অর্থাৎ যেটা আমি বললাম যে একটা মিথ্যা চ্যানেল, এটা সবাই বুঝছেন, বাট কেন এটা মিথ্যা, কি কারণে মিথ্যা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার মতো আমাদের তো কোনো মিডিয়া নাই, মিডিয়া একেবারেই নাই। সুতরাং আমাদেরকে আমাদের ক্যাপাসিটিটাও বুঝতে হবে, এবং আমাদের ক্যাপাসিটি বুঝেই কিন্তু আমাদের অ্যাকশনটা নিতে হবে। সুতরাং সেই জায়গা থেকে যদি বলেন, যুক্তির কথা বলেন, আমাদের ক্যাপাসিটি আল জাজিরার যে একেবারেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লাগছেন বহুবিধ কারণে, সেই সব জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এরকম মতামত দেওয়াই যেতে পারে যে এটা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু একেবারেই এরকম বন্ধ করে দেওয়ার পক্ষপাতী নই। তার কারণটি হলো যে আমরা যদি এটার যে ভিত্তিহীন, এটা যে কাটপিচ, এটা যে প্রতিবেদন নয়, এটা যে ষড়যন্ত্র, এটি কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এবং আমরা যদি আরো এটি তুলে ধরতে পারি ব্যাখ্যা বিশ্লেষণ, তাহলে কিন্তু মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্যতা পাবে না। সুতরাং আমি কিন্তু এই একইভাবে বলছি না যে এটা আল জাজিরা বন্ধ করে দেওয়া হোক, অথবা এটাও নয় যে না বন্ধ করে দিলে এটা আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, সেরকমও নয়। সুতরাং সিদ্ধান্তটি অত্যন্ত ভেবে চিন্তে আমাদেরকে নিতে হবে। এই সোশ্যাল মিডিয়ার যুগে একটা কিছু বন্ধ করে দিয়ে সেটা দেখা থেকে মানুষকে বিরত রাখা কঠিন কাজ। সুতরাং এটি চিন্তা করতে হবে আমাদেরকে। ধন্যবাদ জনাব শিকদার। জনাব আনিস আলমগীর, আপনি শুনছিলেন দুজন আমাদের সিনিয়র সিটিজেন এবং যার যার জায়গায় তারা বিশেষজ্ঞ, সেই জায়গা থেকে তাদের বক্তব্য শুনছিলেন। আর জেনারেল শিকদার যে জায়গাটায় শেষ করলেন, যে আমি সেই জায়গা থেকে একটু বলতে চাই যে কাউন্টার ন্যারেটিভের প্রশ্নটি তিনি আনলেন। আসলে যেই প্রতিবেদনটা প্রচার করেছে আল জাজিরা, সেখানে কোনো নতুন বক্তব্য কি আসলে আদৌ ছিল? আমরা তো এই জাতীয় সংবাদগুলো বাংলাদেশের গণমাধ্যমে আরও কয়েক বছর আগে এবং একাধিকবার কিন্তু এইগুলি সংবাদগুলো প্রচার হয়েছে। অর্থাৎ জোসেফের কথা বলা হচ্ছে সেনাপ্রধানের, অর্থাৎ সেনাপ্রধান হওয়ার আগে এদের ব্যাপারে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা রিপোর্ট করেছে। আপনার কাছে যে জায়গাটা জানতে চাচ্ছিলাম যে জেনারেল শিকদার যেরকম বলছিলেন যে কাউন্টার ন্যারেটিভ বাংলাদেশের সাংবাদিকরা তৈরি করতে ব্যর্থ হয়েছে বা দুর্বল। না, আপনি যেটা নিয়ে শুরু করলেন যে এটাতে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো তো অলমোস্ট আমরা জানতাম। তো এটা যেদিন প্রচারিত হলো তারপর দিনই আমি দুটো তথ্য নিয়ে বললাম যে আমার কাছে দুটো তথ্যই নতুন মনে হয়েছে, আর কিছু এখানে নতুন আমি পাইনি। সেই দুটো তথ্যের মধ্যে বা আপত্তি করার মতো দুটো তথ্য ছিল। সেটা ছিল, একটা হচ্ছে যে একজন পলাতক ব্যক্তি
উনি একটা মিথ্যা তথ্য দিয়ে একটা নিয়েছেন, পাসপোর্ট নিয়েছেন। আরেকটা তথ্য হচ্ছে দুইজন পলাতক ব্যক্তি কি করে একজন হাই প্রোফাইল ব্যক্তির বিয়েতে অনুষ্ঠানে ওনার ছেলের বিয়েতে এসে উপস্থিত হয়। এখন এসে এই 2 দিন ধরে এখন যেটা দেখছি, এই 2 দিন যে 2টা পয়েন্ট নিয়ে আমি কথা বলেছি, সেই 2টা পয়েন্টও এখন বলা হচ্ছে ওই 2টাও মিথ্যা। কারণ উনি যদি পলাতক না হন, তা ওনার যদি মামলা না থাকে, তাহলে তো পলাতকের প্রশ্ন আসছে না। তারা তো মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তি বলা হচ্ছে এখন। তারা দুইজন খালাস হওয়ার পরেই তার ভাইয়ের ছেলে বিয়েতে উপস্থিত ছিল। আর পাসপোর্ট তো উনি করতেই পারেন যদি উনি পলাতক না হয়ে থাকেন। তাহলে এই 2টা তথ্য সঠিক বলে প্রমাণিত হয় না। আল জাজিরার টোটাল তথ্য যদি টোটাল ডকুমেন্টারিকে যদি আপনি বলেন যে এটা সবাই বলছে বহু চর্বিত চর্বণ হয়ে যাচ্ছে, এখানে প্রাইম মিনিস্টারকে ইনভলভ করাটাই ওদের সবচেয়ে বড় দুর্বলতার দিক ছিল। কারণ এখানে প্রাইম মিনিস্টার ম্যান বলে যেটা তারা প্রচার করতে চাইছে, আদালতও সেই দৃষ্টিতে, যেখানে যারা আদালতের দৃষ্টি আকর্ষণ করে আমাদের আইনজীবীরা সেটাই বলেছেন যে এখানে প্রাইম মিনিস্টার ম্যান বলে কোনো কিছু প্রমাণ হয় না। এখানে যদি আহমেদ বাদার্স কাহিনী যদি ওনারা বলতেন, সেটার একটা কন্টেন্ট আছে, সেটা একেবারে কন্টেন্ট ছাড়া নয়। এখন প্রশ্ন হচ্ছে যে 2টা তথ্য নিয়ে আমি বলেছিলাম, সেই 2টা তথ্য নিয়ে কথা হচ্ছে যে মামলা ছিল না এই 2 ব্যক্তির। তার আগে 401 ধারায় তারা মওকুফ পেয়েছিল, এবং যেই 1 ধারায় ইতিমধ্যে বলা হয়েছে আরো আজকে কয়েকটা গণমাধ্যমে কয়েকজন সাংবাদিকই তুলে ধরেছেন যে বর্তমানে খালেদা জিয়া যেভাবে আছেন, অর্থাৎ তিনি দণ্ডিত হওয়া সত্ত্বেও তার দণ্ড যেভাবে সরাসরি কথা হচ্ছে রাষ্ট্র চাইলে এটা দিতেই পারে। 401 নম্বর ধারা আদালত দেয় নাই, এটা রাষ্ট্র দিয়েছে। রাষ্ট্রের এই ক্ষমতা আছে, রাষ্ট্র এটা দিতেই পারে, এটা নিয়ে কোনো নাই। এবং এর থেকেও বড় বড় মামলার লোককেও রাষ্ট্র চাইলে এটা দিতে পারেন। এটা কোনো আমি এটাকে কোনো ইস্যু মনে করি না। আমি যেটা ইস্যু মনে করি সেটা হচ্ছে যে এই তথ্যটা গোপন ছিল কেন। এই তথ্যটা আমাদের অ্যাকর্ডিং টু নিউজ পেপার যে আমাদের ল মিনিস্টার জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, তথ্যমন্ত্রী জানে না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টা জায়গা যেটা জানার কথা সেটা জানে না। ইভেন যে আইএসপিআর এটা বলছে, এটা লাস্ট আমাদের যে বিবৃতি দিল যে এটা ওই সেনাবাহিনীর প্রধানের 2 ভাই অনেক আগে মুক্তি পেয়েছেন, আইএসপিআর এর আগেও একটা ভার্সন গিয়েছিল, সেই ভার্সনও নেই। তো এই জায়গায় এসে একটা দুর্বলতা সরকারের প্রকাশ পাচ্ছে যে এই মামলায় যদি 2জন ব্যক্তি খালাস পায়, সেটা রাষ্ট্রে জানবে না কেন, মিডিয়া জানবে না কেন, আমরা কেন সেটা, এবং সেই ঘটনাকে নিয়ে আবার বাইরের মিডিয়া এটা নিউজ করছে, সেটাকেই প্রধান ইস্যু করে করছে। আসলে এখন তো দেখা গেল সেটাও একটা ফালতু ইস্যু ছিল, কারণ সেটা প্রমাণিত না, সেটা তারা যদি আগেই খালাস পেয়ে থাকে। এখন আমাদের রাষ্ট্রের এটা জবাব দেবে, কোন জায়গার লোকেরা এটা জবাব দেবে আমি জানি না, যে কেন এই তথ্যটা গোপন ছিল। এটা ছাড়া আমি অন্য কিছু, কিন্তু কন্টেন্ট অনুযায়ী যদি আপনি মনে করেন যে এটা হয়েছে, এটা কোনো ডকুমেন্টারি হয়েছে, সেই জায়গায় তো আমরা সবাই বলছি যে এটা যথাযথ হয়নি। এই যেভাবে মেকিং হয়তো খুব মূল্যবান বলবো না, মানে অর্থ দিক থেকে এটা খুবই, ইনভেস্টমেন্টের দিক থেকে, আপনি টেলিভিশনের লোক, আমিও টেলিভিশনের, আমরা জানি যে সেই দিক থেকে এটা অনেক হাইলি এক্সপেন্সিভ প্রোডাকশন হয়েছে। এবং যেভাবে অন্যরা যেভাবে বলেন প্রোডাকশন মান ভালো হলেও কন্টেন্ট মানটা একেবারে মাইনাসের জায়গায়, একেবারে মাইনাসের জায়গায়। ধন্যবাদ জনাব আনাস আলমগীর। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির সময় এসছে, বিরতি নিয়ে এখনই ফিরবো। আমরা আজ শিরোনাম করেছি আমাদের আলোচনার ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা বিশ্লেষণ। আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই, সেটি হচ্ছে যে উচ্চ আদালতে যেই আদেশটি দিল, এই উচ্চ আদালতের আদেশ নিশ্চিতভাবেই আমরা পালন করে থাকি, এবং বিটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেন এই কন্টেন্টটি, এর প্রতিবেদনের কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়। ইতিমধ্যে সেই উদ্যোগও গ্রহণ করেছে বিটিআরসি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিচারপতি মানিকের ভাষায় যদি বলি একটি কি বলবো, এটাকে একটি কন্টেন্ট নয় আর কি, ওনার ভাষ্য অনুযায়ী, যেটা কোনো প্রতিবেদনই নয়, তাহলে যেটার এতটাই ভিত্তিহীন, সেই ভিত্তিহীন জানিয়ে থাকলো কি থাকলো না, তাতে কি কিছু যায় আসে? গণমাধ্যম কর্মী হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আপনার কাছে কি মনে হয়, সরিয়ে দিয়ে কি আরো বেশি আগ্রহের জায়গাটা তৈরি হলো কিনা? না, আমি একটু অন্যভাবে দেখতে চাই বিষয়টা হচ্ছে এটা কোটি লোক না আরো বেশি লোকই দেখুক, তাতে কিছু আসে যায় না। মনে করেন এটা সারা ওয়ার্ল্ডেই দেখে গেছে, তারপরে এটা সরিয়ে দেওয়ার, আপনার কথা তো তাই, সরিয়ে দিলে আর কি লাভ হলো? না, লাভ আছে। যখন আদালত একটা নির্দেশনা দেয়, তখন এটা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি থাকে এই কন্টেন্টটা নিয়ে,
কন্টেন্টকে আদালত বলছে যে এটা সঠিক না, সঠিক না বলেই তো আদালত নির্দেশ দিচ্ছে, এমনি তো দিচ্ছে না। সো এটার একটা রেকর্ড থেকে যাচ্ছে যে এটার একটা প্রাতিষ্ঠানিক মূল্য অবশ্যই আছে। নীরব থাকাটা কিন্তু এক ধরনের সমর্থনও। আদালত যদি এটা নীরব থাকে তার মানে আদালতও প্রক্ষান্তরে স্বীকার করে নিচ্ছে যে এটার মধ্যে কন্টেন্ট এমন কিছু আছে যেটা আমাদের সরানোর খুব দরকার না। কিন্তু যখন এটা আদালতের নির্দেশনা আছে, এটা কিন্তু রেফারেন্স আসছে। ইউটিউবও কিন্তু তাই চাচ্ছিল। ইউটিউব বলছে যে আমরা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কোনো কন্টেন্ট আমরা ফেলে দিই না, অ্যাজ লং অ্যাজ সেটা এমন কিছু থাকে। কিন্তু আমরা যেটা এখন যেভাবে দেখছি সেটাতে আমাদের কাছে এটা কোনো আপত্তিকর কিছু মনে হয় না কমিউনিটি স্ট্যান্ডার্ডে। কিন্তু আবার কোনো দেশের আদালত যদি বলে থাকে তাহলে তারা সরাতে বাধ্য। সেই দৃষ্টিকোণ থেকে আদালত যে নির্দেশনা দিয়েছে সেটা বিটিআরসির জন্য সহজ হলো যে এটা উপস্থাপন করার জন্য তোমরা এটা রাখতে পারো না। এবং জেনারেল শিকদার যে কথাটা বলছিলেন আপনার প্রশ্নের জবাবে যে এটা আল জাজিরা বন্ধ হবে কি হবে না, এবং আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত যে বন্ধ করাটা আসলে কোনো সমাধান না। কারণ আজকাল গ্লোবাল যুগে সোশ্যাল মিডিয়ার এত প্ল্যাটফর্ম বসে আছে যে আপনি এটা বন্ধ করলেন সেটা বন্ধ হয়ে যাবে, নট নেসেসারি। আমার ব্যক্তিগতভাবে আমার দেখারও বহু উপায় আছে। এখন কথা হচ্ছে মানুষকে দেখতে দেন, মানুষ দেখুক, মানুষ নিজেরাই বিবেচনা করবে। মানুষ তো আর বিবেক শূন্য না। আপনি এই যে আমরা এখন আল জাজিরা নিয়ে আলাপ করছি, আল জাজিরা আজকে 10-15 দিন ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছে একটা কন্টেন্ট নিয়ে। কেউ কি বলছে এটা সোশ্যাল মিডিয়াতে কিছু গোষ্ঠী ছাড়া কেউ কি এটা বলছে যে এটা এমন একটা কন্টেন্ট এটা স্ট্যান্ড করার মতো? এখন তো পুরোটাই গেছে। আগে তো দুই একজন যারা এর পক্ষে যারা ছিল, দুই একজন, আমি যেটা বলেছিলাম এই দুই প্রশ্নে আমি বলার দেখলাম যে অন্যরাও যারা এটা নিয়ে পক্ষপাতী তারাও বলছে যে একজন দুইজন পলাতক আসামি লোকজন, এখন তো পলাতক নাই তারা। সো আলোচনা করলেই এটার বেরিয়ে আসে। আমরা একটা রাগঢাকের আমি এমন কিছু দেখি না। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আল জাজিরা বা আদার্স যে যাই আলোচনা করুক, যদি সেটা মানহানিকর হয়ে থাকে, সেটা যদি আমাদের রাষ্ট্রকে অবমাননাকর হয়ে থাকে, সেটা আমরাই সেটা বিশ্লেষণ করে মানে বিচার বিশ্লেষণ করে দেখার মতো যথেষ্ট। এটা এই অপপ্রচারে যে আমরা এটার জন্য একেবারে মূর্ছা যেতে হবে এমন কিছু আসে যায় না। বাংলাদেশ এত ঠুনকো নয়, আমাদের স্বাধীনতা, আমাদের উন্নয়ন, আমাদের ইমেজ এত ঠুনকো নয় যে কোথাকার কোন এক চ্যানেল কিছু একটা লিখে দিল বা বলে দিল তাতে শেষ হয়ে যায়। আর দর্শকদের এটাও আবার মনে রাখতে হবে, আল জাজিরা ইজ নট সিএনএন অর বিবিসি, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিবেচনা করি। সিএনএন এমন একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যে তার যার রাষ্ট্রপতিকে উলঙ্গ করে দিতে পারে এবং উলঙ্গ করে দিয়েছেও তারা এমন কোনো ইস্যু নাই যেটা ট্রাম্পকে তারা সমালোচনা করে নাই বা ট্রাম্পের বিরুদ্ধে তারা যেতে পারেনি। বিবিসি এমন একটা অর্গানাইজেশন, তারা সরকারের খায়, কিন্তু দেখেন সরকারের বিরুদ্ধে তারা কতটা রিপোর্ট করেছে। সো বিবিসি ব্রিটিশের বিরুদ্ধে, সো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা রিপোর্ট করতে পারে। সিএনএন আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে। তার মানে তাদের সেই প্রাতিষ্ঠানিক সেই শক্তি আছে, তাদের সেই গ্রহণযোগ্যতা আছে, তাদের সেই ক্রেডিবিলিটি আছে। আল জাজিরা কি পারবে কাতারের আমিরের বিরুদ্ধে একটা রিপোর্ট করতে? কেউ বিশ্বাস করে কাতারের আমিরের বিরুদ্ধে একটা রিপোর্ট করতে পারে আল জাজিরা? পারবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তারা হচ্ছে যে মনিবের কথায় চলা একটা প্রতিষ্ঠান। মনিবের কথায় চলা এই প্রতিষ্ঠানে কিছু পশ্চিমা সাংবাদিক জয়েন করেছে। আমি এখানে একটুখানি বাংলাদেশের দর্শকদের জন্য বলতে চাই যে আল জাজিরা বাংলা, আল জাজিরা আরবিক এবং আল জাজিরা ইংলিশের সাথে একটু পার্থক্য আছে। আমরা তো তথাকথিত ওয়েস্টার্নদেরকে মনে করি যে সবচেয়ে স্বাচ্ছা সাংবাদিক। আপনি দেখেন আল জাজিরা ইংলিশে যারা কাজ করছে তার 99% সাংবাদিক হচ্ছে ওয়েস্টার্ন। এগুলো বাইরে থেকে বিবিসি সহ বড় বড় প্রতিষ্ঠান থেকে জয়েন করা, এবং এগুলাই যে বদমাশ এবং এগুলাই যে সত্যতার সাথে নাই সেটা প্রমাণিত। আল জাজিরা আরবিক যেটা আছে তার জন্য আমি পার্সোনালি কাজ করেছি। বাংলাদেশে একটা ডকুমেন্টারি আমি করেছি, এ বার্থ অফ এ নেশন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। সেটা যদি আপনি দেখে থাকবেন আপনি মনে করবেন যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এর থেকে বেটার ভাষণ আর কিছু হতে পারে না। এখানে আপনাদের আসাদুজ্জামান নূর সাহেব ও ছিলেন, ফেরদৌসী প্রিয়ভাষিনী ছিলেন, অনেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত ছিলেন। আমাদের জেনারেল যিনি জেনারেল না, আমাদের
যিনি স্যারেন্ডার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একে খন্দকার সাহেবকে আমরা ইয়েতে নিয়ে গেছিলাম, যে রেসকোর্স ময়দানে আমরা নিয়ে গেছিলাম। সো এই যে মেকিংয়ের সাথে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রথম একটা আরবিক চ্যানেলে তুলে ধরার সেই ভূমিকাটা নিয়েছিলাম। এখানে নেপথ্যের লোকগুলো কারা সেটার উপরে নির্ভর করে অনেক কিছু। এই ডকুমেন্টারিতে নেপথ্যের লোককে বার্গম্যান, সে তার ইতিহাস কি, সে বাংলাদেশকে কিভাবে ডিফেম করা যায় সেটা দীর্ঘদিন থেকে সে চালিয়ে আসতেছে। বিচারপতি মানিক যথাযথই বলেছেন যে তিনি একজন বিশিষ্ট আইনজীবীর হাজব্যান্ড এবং আরেকজন বিশিষ্ট আইনজীবীর জামাতা। এই দুইটা পরিচয় দিয়েই কিন্তু এই বার্গম্যান বাংলাদেশে বিরুদ্ধে এই অপকর্মগুলো করার সুযোগ পেয়েছে। এটা যদি কোনো ওয়েস্টার্ন কান্ট্রি হতো তাকে কিন্তু বহু আগে জেলে দিয়ে দিত এবং তাকে যথাযথ সাজা দিত, এবং বিচারপতি মানিকরাও তাকে কিন্তু সাজা দিয়েছেন। তাকে একটা সাজা দিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য। সেই সাজাটা কি দিয়েছিল? একদিন তাকে 7 দিন একদিনের সাজা দিয়েছে, যে এটা না দিলে জরিমানা দিয়েছিল কিছু 5,000 টাকা, সেটা না দিলে 7 দিন। অন্য কোনো দেশ হলো তাকে বেত্রাঘাত করার সাজা দিত। সো আমি মনে করি যে এই লোকটির যেহেতু নিজেরই ক্রেডিবিলিটি নাই, তো তার এই প্রতিবেদন এমনিতেই একটা খারিজ হয়ে যায়। ধন্যবাদ জনাব আনিস আলমগীর। জেনারেল শিকদার, আপনার কাছে একটু আসতে চাই। কিছুক্ষণ আগে আমরা সেনাপ্রধানের বক্তব্যের কিছু অংশ শুনলাম। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তার প্রতিক্রিয়া দিয়েছেন এবং সাংবাদিকদের কাছে সাংবাদিকদের প্রায় প্রতিটি প্রশ্নেরই জবাব তিনি দিয়েছেন এবং বলেছেন সেই পলাতকের প্রসঙ্গটি যেটি বললেন যে সেই সময় পলাতক ছিলেন না, সেই জায়গাগুলো নিয়ে কথা বলেছেন। এমনকি মালয়েশিয়ায় তার সফর নিয়ে কথা বলেছেন। আপনি তো পুরো বক্তব্যটি শুনেছেন, আপনার কাছে কি মনে হয়েছে? কারণ সেনাপ্রধান বারবার বলছিলেন যে সেনাপ্রধানের সেনাবাহিনীর ভিতরে চেইন অফ কমান্ড নিয়ে বাইরে থেকে, দেশের বাইরে থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যেরকম প্রশ্ন তুলছিলেন, সেখানে কিন্তু সেনাপ্রধান বলেছেন চেইন অফ কমান্ড খুবই ভালো আছে এবং সৈন্যদের মনোভাবও অত্যন্ত ভালো আছে। দেখেন, এই যে আল জাজিরার প্রতিবেদন, ডেভিড বার্গম্যান এন্ড আদার্স যেটা করেছে, আমি আগেও বলেছি, এটি কিন্তু এর মধ্যে তো সত্যতা নাই, মিথ্যাচার, সবাই সেটা প্রতিষ্ঠিত, কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে চলছে সেই মুক্তিযুদ্ধের সময় থেকে, এবং 1975 সালে তার মধ্যে বঙ্গবন্ধুকে আমরা হারাই। কিন্তু আমরা সব সময় দেখেছি যে যারা বাংলাদেশের ভিতর থেকে যে গোষ্ঠীটি এই ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং বাইরের লোক, তারা সবসময় সেনাবাহিনীকে সেই ষড়যন্ত্রের সাথে যুক্ত করতে চায়। বিগত কিন্তু অনেক উদাহরণ আমাদের কাছে রয়েছে, আমরা কিন্তু সেটি দেখেছি। সুতরাং এইবারও সেই অপচেষ্টাটা করা হয়েছে, যেটা আপনি বললেন, যে তারা হয়তো ভেবেছে যে এটার মাধ্যমে ছড়িয়ে দিলে সেনাবাহিনীর র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে, চেইন অফ কমান্ডের প্রতি একটা অনাস্থা আসতে পারে, ইভেন টু দ্য এক্সটেন্ট আন্তর্জাতিক অঙ্গনে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। কিন্তু তারা ভুলে গেছে যে গত দশকের 70 সাল বা 80-র দশক বা 90 দশকের সেনাবাহিনী এখন আর সেই সেনাবাহিনী নেই। সেনাবাহিনী এখন অনেক পরিবর্তন ঘটেছে, সেনাবাহিনীর যেমন বিস্তার ঘটেছে, পেশাগত দক্ষতা বৃদ্ধি পেয়েছে, চেইন অফ কমান্ড শক্তিশালী হয়েছে, মজবুত হয়েছে, এবং একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে সে 1988 সাল থেকে প্রায় কত বছর, 30 বছরের অধিক ধরে এই সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করছেন। আমিও জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে কাজ করেছি, এবং আপনারা হয়তো খুশি হবেন জেনে, হয়তো সবকিছু হয়তো জানা থাকে না, আমরা সেখানে কাজ করেছি বলে দেখেছি। পৃথিবীতে বহু উন্নত দেশ আছে আমাদের থেকে, ইউরোপিয়ান দেশ বলেন, পশ্চিমা বিশ্ব দেশ বলেন, সেনাবাহিনী উন্নত, তাদের সরঞ্জামাদি উন্নত, অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করে। কিন্তু প্রতিটি মিশনে একেবারে সুনির্দিষ্টভাবে এক্সাম্পলারি, মানে নিদর্শন রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী, যে তাদের থেকে বহু গুণে তারা পেশাগত দক্ষতার ভালো পরিচয় দিয়েছে, সুশৃঙ্খল সেনাবাহিনী সেটার পরিচয় দিয়েছে। সুতরাং এইরকম শান্তিও রক্ষা করেছে, অনেক ক্ষেত্রে অনেক দিনের দীর্ঘ বছরের সমস্যা সমাধান করেছে। মানবিক যে কাজগুলো, সেই কাজগুলো তারা করেছে। সুতরাং এইরকম একটা রিপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে এই 30-32 বছরের সেনাবাহিনী যে টেস্ট অ্যান্ড ট্রায়াল বলা যেতে পারে,
অনেক কষ্টের মাধ্যমে যে সুনাম অর্জন সেটি ভঙ্গ হয়ে যাবে, আর আল জাজিরার মতো একটা টেলিভিশন রিপোর্টে যেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে, আল জাজিরার ক্রেডিবিলিটি কি সেটি নিয়ে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, তার সেই রিপোর্টের মাধ্যমে সেটি মোটেই নয়। আর একটি কথা হলো যে সেনাবাহিনী তো অবশ্যই এখন চেন অফ কমান্ড তো মজবুত, এবং এইরকম ঠুনকা কোনো ইসে সেনাবাহিনীর ভিতরে র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ভিতরে কোনো বিভ্রান্তি সরিয়ে কোনো সুযোগ নাই, এবং সেটি তারা পারবে না। কিন্তু ওই যেটা হয় আর কি, আমরা সবসময় দেখেছি যে যখন ষড়যন্ত্র করে তারা তো চেষ্টা করেই কোনো কিছু করা যায় কিনা। অনেক সময় তারা নিজেদেরকে যখন দেখে যে আর কোনো কিছুই ভাবেই কিছু করা যাচ্ছে না, আমি কয়েকদিন আগে একটা কথা বলেছি যে বাংলাদেশে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রকারী যারা, সেই আমরা তাদের পরিচয়টা জানি, তারা এই মুক্তিযুদ্ধের দর্শন আদর্শের বিরোধী, বাংলাদেশের বিরোধী, কিন্তু তারা আইনগতভাবে বাংলাদেশের রাজনীতি করছেন। কিন্তু তারা কিন্তু বিগত সময়ে নিয়মতান্ত্রিক রাজনীতি করিয়া বাংলাদেশে কখনো ক্ষমতায় যেতে পারেনি, আগামীও ক্ষমতায় যেতে পারবে না। সুতরাং তারা করবেটা কি? তাদের তো আপনি আইনগতভাবে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, তো তারা তো ষড়যন্ত্র করবে। কারণ তারা যদি রাজনীতি করছেন, তারা রাজনীতি যদি ক্ষমতায় না যেতে পারে তাদের রাজনীতি থাকবে না, তো তাদের ষড়যন্ত্র করতে হবে, এবং ষড়যন্ত্র করবেই করবে, এটি আপনার ধরে নিতে হবে। সুতরাং আমরা বাংলাদেশের মানুষ, যেটা আমি মনে করি বৃহত্তর মানুষ, তারা কিন্তু বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মানুষ, তাদেরকে গতকালকে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন যে বাংলাদেশ যখনই একটা স্থিতিশীল অবস্থায় আসে, যখনই একটি সমৃদ্ধিশালী পথে যাত্রা শুরু করে, তখনই ষড়যন্ত্র শুরু হয় দেশে বিদেশে, সবাইকে সতর্ক থাকতে হবে। সুতরাং আমরা সতর্ক থাকতে হবে, জনগণকে সতর্ক থাকতে হবে। সে কারণেই আপনারা মিডিয়ার মাধ্যমে এইসব অনুষ্ঠান করছেন, এটি অবশ্যই আপনারা প্রশংসা দাবিদার যে আপনারা এটা জনগণকে জানাচ্ছেন, এবং আমরা আমাদের লেখালেখির মাধ্যমে, কথার মাধ্যমে জানাচ্ছি। এটি আমাদের অব্যাহত রাখতে হবে। তবে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, ষড়যন্ত্র আরো হবে, আমাদের সতর্ক থাকতে হবে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন। অনেক ধন্যবাদ জেনারেল শিকদার। বিচারপতি মানিক, আপনার কাছে আসতে চাই। প্রধানমন্ত্রীর প্রসঙ্গটি সামনে আনলেন জেনারেল শিকদার, যে তিনি বলেছেন সবাইকে সতর্ক থাকতে, ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। জেনারেল আজিজকে নিয়ে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে তারই ব্যাচমেট অনেক কর্মকর্তাদেরকেও দেখেছি যে অনেক ধরনের কথাই বলেছেন জেনারেল আজিজ, এবং এই আল জাজিরার সংবাদ প্রচার হওয়ার পর অনেকগুলো কথা বলেছেন। আপনি কিছুটা আপনার প্রথম বিরতির আগের বক্তব্য কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। আপনি জেনারেল আজিজের বক্তব্য শোনার পর আপনার কি মনে হয়েছে যে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে সমস্ত কথা বলেছিলেন, জেনারেল আজিজেরই মনোবল ভেঙে পড়েছে, এই সমস্ত যেই গুজব বা প্রচারণাগুলো হয়েছিল, আপনি তো বক্তব্যটি দেখেছেন, টেলিভিশনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ দেখেছে, আপনার কি মনে হয়েছে? আপনি তো একজন বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি ছিলেন। আমি জেনারেল আজিজ এবং মোহাম্মদ আলী ভাই একটু আগে যে কথা বললেন, বা আনিস ভাই যে কথাগুলো বলেছেন, তাদের সাথে সম্পূর্ণ একমত। আজ আমাদের সেনাবাহিনীর চেইন অফ কমান্ড, তাদের শৃঙ্খলাবোধ, তাদের স্ট্যান্ডার্ড অনেক উপরে, কিন্তু সেই আজকের সেনাবাহিনী কিন্তু 10 বছর আগের, 12 বছর আগের সেনাবাহিনী নয়। তারা আপনার শান্তি বাহিনী, আমাদের শান্তি মিশনগুলো চিন্তা করেন যে জাতিসংঘ আমাদের সেনাবাহিনীতে সর্বোচ্চ সংখ্যক লোক নিচ্ছে। কারণটা কি? আমাদের সেনাবাহিনী অনেক পলিশড, অনেক সফিস্টিকেটেড এখন। সুতরাং এখানে জেনারেল আজিজের মন ভাঙার বা সামরিক বাহিনীতে আছে 2-4 জন তো আছেই, মেজর জিয়া মতো লোক তো নিশ্চয়ই আছে, মেজর জিয়া পালিয়ে গেছে, এরকম আরো লোক তো আছে। তো এইখানে আমি আরেকটি কথা বলতে চাই। আপনার দ্বিতীয় মহাযুদ্ধের সময় গোয়েবলস নামে এক লোক ছিল যে বিশ্বাস করত যে একটি মিথ্যা কথা 100 বার বললে সেটিকে প্রতিষ্ঠিত করা যায়। তো এই কথাটা কিন্তু পুরোপুরি অসত্য নয়, এবং এই গোয়েবলসের প্রচারণা কিন্তু মিত্র শক্তিগুলো, যুক্তরাষ্ট্র, ফ্রান্স তো দখলই হয়ে গেছিল একসময়, তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল, বুঝলেন? তারা বন্ধ করেছিল এই জন্য যে এই ধরনের প্রচারণার একটা ইফেক্ট কিছু মানুষের মধ্যে তো হয়। যেমন আপনার 5ই মে 2013 সনে তারা আল জাজিরা এগেইন মিথ্যাচার করে বলল বহু হুজুরকে নাকি মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে। এটা
বেশিরভাগ মানুষ বিশ্বাস করেনি, কিন্তু কিছু একটা মানুষ তো বিশ্বাস করেছে। এবং সেই কিছু কারা, মোহাম্মদ আলী ভাইয়ের ভাষায় ৭১-এর পরাজিত অপশক্তি, তারা তো এটা নিয়ে খেলতে পারে, এটা নিয়ে আরো ছড়াতে পারে। সুতরাং এই অর্থে এটা বন্ধ করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। ইংল্যান্ডও করেছিল। এবং স্পাই ক্যাচারের কথাই আসে। স্পাই ক্যাচার, শুনুন, স্পাই ক্যাচার যখন বন্ধ করে দিল, হাউস অব লর্ডসও বললো যে হ্যাঁ এটা বাক স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়। এরপরে কিন্তু স্পাই ক্যাচার প্রায় প্রত্যেক বাড়ি, প্রত্যেক লোকই পড়েছে ইংল্যান্ডে, চুপে চাপায় পড়েছে। কিন্তু এটার ফল ছিল এই যে মানুষ স্পাই ক্যাচারের অনেক কাহিনী বিশ্বাস করেনি, যখন দেখলো যে হাউস অব লর্ডসও বলেছে যে এটি ঠিক নয়। এবং এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই। আমাদের হাইকোর্ট যে 6 জন অ্যামিকাস কিউরি অ্যাপয়েন্ট করেছিলেন, তার মধ্যে একজন ছাড়া, আব্দুল মতিন খসরু সাহেব ছাড়া, আর সবাই কিন্তু আওয়ামী লীগের বিপরীত স্রোতের মানুষ। এদের 5 জনই কিন্তু আপনার যে কথাটি বলেছে সেটি কিন্তু একই কথা, যে আল জাজিরা যা বলেছে সেটি মিথ্যাচার। সবাই, এই 6 জনই বলেছে আল জাজিরা মিথ্যাচার। তো এখন আপনার সেই যে আপনার ওই 5ই মেয়ের কথায় আসি, কিছু লোক তো বিশ্বাস করেছিল, কিছু বিশ্বাস না করলেও ওইটা কিছু লোক ওইটার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। ওই অর্থে কিন্তু বন্ধ করে দেওয়া উচিত। ওই যে আপনার ভারত থেকে এক ধর্মান্ধ লোক, নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে, তার প্রচারণা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বুঝলেন তো। সুতরাং মিথ্যা প্রচারণা কিন্তু বন্ধ করে দেওয়াটা, যেটা আনিস ভাইও বললেন, যে তার ফলে আরো প্রতিষ্ঠিত হয় যে এটি মিথ্যা। যখন সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলে এটি মিথ্যা, তখন এটা প্রতিষ্ঠিত হয়। এবং এখানে দেখেন, এই আনিস ভাই আরো ভালো ব্যাখ্যা দিয়েছেন, 401 ধারায় তারা কিন্তু মুক্ত হয়েছে। এবং এইখানে আজকে অত্যন্ত দুঃখজনক যে একটি পত্রিকায় লিখেছে যে 401 ধারায় তারা না জেনেই লিখেছে। এটা না জেনে কিন্তু লেখা উচিত না এই ধরনের, বিশেষ করে কোনো পত্রপত্রিকা, যদি পার্টিকুলারলি পত্রপত্রিকা যদি বেশ পরিচিত পত্রপত্রিকা হয়, সে আমি নাম বলতে চাই না কোন পত্রিকায় লিখেছে যে 401 ধারায় খালাস পেতে নাকি আদালতে সারেন্ডার করতে হয়। সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ কি বলে, মানে এটা তাদের অন্তত বোঝা উচিত ছিল এই কথা। নির্বাহী আদেশ, নির্বাহী আদেশ, হ্যাঁ নির্বাহী আদেশ। আমি নামই বলি, প্রথম আলো পত্রিকায় এই কথাটি আজ লিখেছে। প্রথম আলোর মতো একটা পত্রিকা এই ধরনের আপনার একটি ভুল তথ্য দেয়া, এগুলো তো মানুষকে প্রভাবিত করে, বুঝলেন তো। এইসব মিথ্যাচার দিয়ে, অসত্য ঘটনা দিয়ে যাতে প্রভাবিত করতে না পারে। আমি শেষ করার আগে বলছি যে আমাদের সংবিধানে বাক স্বাধীনতার কথা রয়েছে, কিন্তু বাক স্বাধীনতা কিন্তু নিরঙ্কুশ পৃথিবীর কোথাও না, বুঝলেন। বাক স্বাধীনতা দিয়ে আপনি আদালত অবমাননা করতে পারেন না, বাক স্বাধীনতা দিয়ে আপনি আরেকজনের মানহানি করতে পারেন না, বাক স্বাধীনতা দিয়ে আপনার রাষ্ট্রদ্রোহিতা করতে পারেন না। স্বাধীনতা মানে তো স্বেচ্ছাচার নয়, স্বেচ্ছাচার নয়। আল জাজিরা যা করেছে এটা কিন্তু আসলে রাষ্ট্রদ্রোহিতা। আমি একটু আগে খবরে দেখলাম যে ওই বার্গম্যান এবং স্বামী এই দুজনের বিরুদ্ধে দুজনকে প্রসিকিউট করা হয়েছে। আমি আনিস ভাইয়ের সাথে 100% একমত যে বার্গম্যানকে আরো অনেক বড় সাজা দেওয়া উচিত ছিল। তার এই 2 দিনের জেল খাটা বা ফাইন করা, এটা তো কিছুই না, এটা ঠুনকো একটা সাজা। তাকে আরো অনেক বড় সাজা দেওয়া উচিত ছিল, দেশ থেকে যারা পালাতে না পারে সেটা। এবং এই ব্যাপারে দেখুন একটা কথা, আপনার কামাল হোসেন সাহেব বা তার মেয়ে কোনো কথাই বলছে না কিন্তু, বুঝলেন। তাদের স্বামী বা জামাই হিসাবে কিন্তু বার্গম্যান বাংলাদেশে ছিল, অথচ তাদের মুখ আজকে বন্ধ। তাদের তো 2-4টা কথা বলা উচিত ছিল এর মধ্যে। এটা সত্যি নিন্দনীয়। কারণ একটি কথা, আপনার দল মত নির্বিশেষে সবাই জানে আল জাজিরা মিথ্যাচার করেছে। যেটা আমি বললাম যে 5 জন অ্যামিকাস কিন্তু আওয়ামী লীগের বিপরীত স্রোতে, একজন তো বিএনপির আমলের অ্যাটর্নি জেনারেল, তারপরে অন্যরাও কিন্তু সেই বিএনপি, অন্য 5 জনের কথা বলছি, ভাবতারা লোক, কিন্তু তারাও কিন্তু আল জাজিরার আপনার সমালোচনা করেছে। তো কিছু লোক অবশ্য যারা আল জাজিরার পক্ষে কথা বলছে, আমরা জানি তারা কারা, 71-এর পরাজিত অপশক্তি। তাদের একটা উদ্দেশ্য আছে যে এটা ষড়যন্ত্র। মোহাম্মদ আলী ভাই যেটা বললেন, ষড়যন্ত্র তো চলে আসছে 71-এর পর থেকেই। এবং মোহাম্মদ আলী আরেকটা ভালো কথা বলেছেন যে তাদের যেহেতু রাজনীতি করতে দেওয়া হচ্ছে আইনত, তারা ষড়যন্ত্র সারা করবেটা কি। এবং এই ব্যাপারে আমি সরকারের সমালোচনা অবশ্যই করব, কেন এখনো আপনার জামাতকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে কিন্তু উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, জামাতকে ইমিডিয়েটলি রাজনীতি, যেটা বঙ্গবন্ধু করেছিলেন, সেটি জামাতকে
ইমিডিয়েটলি রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। আপনার কারণ আমাদের ৭২ সংবিধানে বঙ্গবন্ধু বলেছিলেন ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি হতে পারে না, আমাদের সেখানে ফেরা চলে। আমি শেষ করার আগে আমি মোহাম্মদ আলী ভাইয়ের সেই দাবি, সেই যে উনি বলেছেন ইন্টারন্যাশনাল চ্যানেল, এটা আমি সম্পূর্ণ সমর্থন করি। আপনার কাউন্টার নেরেটিভটা কিন্তু সত্যি দরকার। এই ব্যাপারে আনিস ভাইও বলেছেন, মোহাম্মদ আলী ভাই বলেছেন, আমিও বলি আমাদের কাউন্টার নেরেটিভ কিন্তু প্রয়োজন। আমরা বন্ধ তো করা উচিত, আমি মনে করি বন্ধ করা উচিত, বন্ধ হয়েছে হবে, কিন্তু কাউন্টার ন্যারেটিভও কিন্তু প্রয়োজন। আনিস ভাই যে কথা বলেছেন যে আজকে আলোচনার কারণে কিন্তু মানুষ জানতে পারলো যে জেনারেল আজিজের 2 ভাই কিন্তু আপনার আইন দ্বারাই মুক্তি পেয়েছিল। সুতরাং তার সম্পর্কে যে বলা হয়েছে যে সে ফেরারি আসামি ইত্যাদি, এটি যে একটা ভুল তথ্য ছিল, একটি মিথ্যাচার ছিল, সেটি কিন্তু আলোচনার কারণেই আজ প্রকাশিত হয়েছে। অনেক ধন্যবাদ আনিস আলমগীর, আপনার কাছে শেষ মন্তব্য। আমাদের সময় একদমই ফুরিয়ে আসছে, 2-3 মিনিটের মতো আছে, আপনার শেষ বক্তব্য, শেষ মন্তব্য। আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগে যে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে দীর্ঘদিন, আমিও 2 ব্যক্তিকে চিনি না, জেনারেল শিকদার সাহেব চিনতে পারেন, একজন কর্নেল আরেকজন মেজর, এই প্রতিদিন লাইভে এসে হাতি ঘোড়া মারতেছে আর সব কথা বলে, এবং এরা দীর্ঘদিন থেকে বলে আসছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমন একটা অবস্থা হচ্ছে, সেনাবাহিনীর সাথে সরকারের নির্বাহী বিভাগের এমন সব গণ্ডগোল তৈরি হয়েছে যে তাতে করে যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে। কিন্তু আবার এখন যখন জেনারেল আজিজ কে বলা হচ্ছে যে মানে এদেরকে আবার বলা হচ্ছে প্রাইম মিনিস্টার্স ম্যান, আবার এটাকেও আর ওরা সাপোর্ট করছে যে যেই সমস্ত লোকগুলোকে সরকারের প্রাইম মিনিস্টারের সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে এরকম প্রচার করে যারা সুখ নিচ্ছিল, এরা আবার এদেরকে প্রাইম মিনিস্টার্স ম্যান যখন একটা মিডিয়া বলছে তখন এটাকে আবার সাপোর্ট করছে। এবং আমার মনে হচ্ছে যে এরা দীর্ঘদিন থেকে এই একটা অশান্তির জন্য প্রত্যাশা করে বসেছিল, এই প্রত্যাশাটা যখন তাদের পূরণ হয়নি, এখন আবার তাদের আরেকটা মানে ব্যর্থতার মধ্যে ওটা পড়েছে, যখন দেখছে যে সরকারের সব বিভাগেই এই সেনাবাহিনী বলেন আর নির্বাহী বলেন সবাই ঐক্যবদ্ধ এবং দেশের ইমেজের প্রশ্নে তারা এক। ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, শুনছিলেন আল জাজিরার এই প্রতিবেদন, এই যে আলোচিতর চেয়ে বলা ভালো যে সমালোচিত প্রতিবেদন, সেই প্রতিবেদনের ক্রিয়া প্রতিক্রিয়া অনেক হয়েছে, ব্যাখ্যা বিশ্লেষণও হয়েছে। আজকে আলোচনা শেষ করতে চাই রবীন্দ্রনাথকে মনে করে। রবীন্দ্রনাথ বলেছেন, সত্য যে বড় কঠিন, তাই কঠিনের ভালোবাসিলাম, সে করে না বঞ্চনা। আমরাও দুদিন আগে হোক পরে হোক মানি, জানি সত্য তার আপন মহিমায় প্রতিষ্ঠিত হয়। সুতরাং বাংলাদেশ নামক যেই রাষ্ট্রটি ধর্মভিত্তিক জাতির রাষ্ট্রের বিপরীতে 30 লাখ শহীদের বিনিময়ে জন্ম নিয়েছে 1971 সালে, সেই রাষ্ট্রটি এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। সুতরাং যত প্রপাগান্ডা, যত অপপ্রচার আসুক না কেন, যত তলাবিহীন ঝুড়ি বলা হোক না কেন, বাংলাদেশের জিডিপির হার এখন কত পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়েও অগ্রগামী এই করোনাকালে, সেই তথ্য তো আমাদের অজানা নেই। তাই আমরা বলতে চাই, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আপনারাও বলবেন যে আমরা সত্যকেই প্রতিষ্ঠিত করতে চাই। বাঙালি রক্ত দিয়ে হলেও সেই সত্য প্রতিষ্ঠা করেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সতর্ক থাকবেন। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।